আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব সৈয়দ মুস্তফা সিরাজের লেখা জুলেখা। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা জুলেখা। সে আমার হাফ প্যান্টুল পরা সময়ের কথা, যখন প্রবীণদের মনে হতো এক একটি দুর্দান্ত দৈত্য এবং দিনের নির্দোষ বৃক্ষলতা সূর্যাস্তের পর নির্দয় রহস্যে ভরে যেত। চারপাশে ঘটত অনেক সন্দেহজনক ঘটনা। ভয় করতাম অনেক কিছুকেই, আর সেই ভয় থেকে আমাদের রক্ষা করত যে তার নাম ছিল কালু। কালো ছিল একটা কালো রঙের দিশি কুকুর। তার ছোট্ট শরীরটা ছিল যেন একটা সাইরেন যন্ত্র। সে আমাদের বাড়ি আসার পর থেকে দরমার মুরগি চুরি বন্ধ হয়েছিল, তাই প্রথম দিকে তাকে ছি ঘেন্না করা হলেও পরে সে আদর যত্ন পেতে শুরু করেছিল। বাড়ির আয়তনের তুলনায় আমাদের সংসারটা ছিল ছোটই। বাবা মা, আমি আর জুলেখা নামে একটি মেয়ে, এই চারজন মোটে মানুষ। একটা গাই গরু, তার বাছুর আর এক দঙ্গল মুরগি, যাদের মাথায় ছড়ি ঘোরানোর জন্য ছিল এক তাগড়াই মোড়ক। জুলেখা, যার নাম দিয়েছিল বাদশাহ। জুলেখার ডাকনাম ছিল জুলি। আমার সেই হাফ প্যান্টুলের বয়সে জুলি শাড়ি ধরেছিল। আমার জন্মের 5 বছর আগে জুলির বয়স ছিল মোটে 2। প্রতি শীতে উত্তরের পদ্মা এলাকা থেকে যে গরিব মানুষেরা দল বেঁধে রার এলাকায় ভাত খাওয়ার লোভে ছুটে আসত, তারা নিজেদের বলতো মুসাফির, এবং অন্যের জন্য সেই অভিযানকে তারা বলতো সফর। সেবার মাঘ মাসের এক বৃষ্টির রাতে দল ছাড়া হয়ে এক মুসাফির মা ও তার 2 বছরের মেয়ে আমাদের দলিজ ঘরের বারান্দায় আশ্রয় নেয়। ভেদবমি হয়ে মা শেষ রাতে মারা গেল। আমার দয়ালু দাদু তার সদ্গতি করেন। বাচ্চা মেয়েটি আমাদের বাড়িতেই থেকে যায়। অতটুকু মেয়ের চুলের বহর লক্ষ্য করে দাদু তার নাম রাখেন জুলেখা, কেশবতী। কি অবিশ্বাস্য বিশাল ছিল তার চুল! সেই চুলের বিশালতা আমাকে ভীষণ টানত। জুলির চুল ধরে আমি ঝোলাঝুলি করতাম। চুলের ভেতর লুকিয়ে পড়ে মাকে দিতাম কোকি। খিড়কির ছোট্ট পুকুরে সেই চুল ধরেই আমি সাঁতার কাটা শিখেছিলাম। আসলে জুলি হয়ে উঠেছিল আমার ক্রীড়াভূমি। সে ছিল আমার নির্ভরযোগ্য সিঁড়ি। নিজের সঙ্গে লুকোচুরি খেলতে তার চেয়ে ভালো বুড়ি কল্পনা করা যায় না। আর এমন করে দিনে দিনে তার শরীরের অনেকটা আমার চেনা হয়েছিল। আসলে জুলি ছিল আমার বহুবার পড়া ভূতের গল্পের বই, যার গল্পটা পুরনো হয়ে গেলেও ভূতটা রহস্য দিয়ে বারবার কাছে টানে। জুলি অনেক গল্প জানত। তার কাছেই রাতে আমাকে শুতে দেওয়া হতো। জুলি চাপা গলায় গল্প শোনাত। তবে শর্ত ছিল, আমাকে ক্রমাগত হু দিয়ে যেতে হবে। বন্ধ হলেই সে ডাকত, অঞ্জু, ঘুমোলে? তারপর খোঁচাখুচি করে জাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বলতো, না শুনলে আমার কি। গল্পটা ভালো না লাগলে আমার এই ছিল চালাকি। কিন্তু কোনো কোনো রাতে টের পেতাম তার গল্প বলার মুডই নেই। খাপছাড়া করে একটুখানি শুনিয়েই আমাকে কাছে টেনে পিঠে হাত রেখে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলতো, ঘুমো, ভোরে স্কুলে যেতে পারবে না, তখন ভাবিজি মুখ করবেন। সে মাকে বলতো ভাবিজি, বাবাকে বলতো ভাইজান। এক রাতে সে আমাকে খুব কাছে টেনে নিলে তার বুকের অদ্ভুত কোমলতা আমাকে চমকে দিয়েছিল। আমি সেই কোমলতা হাত বাড়িয়ে খোঁজার চেষ্টা করতেই সে পিঠে থাপ্পড় মেরে ফিসফিসিয়ে উঠেছিল, ছি, আমি তোমার ফুপু হই না? আমি তো ভীষণ ভীষণ অবাক। নাস্তিক বাবার ঔদাসীন্যে আমার খতনা দিতে দেরি হয়েছিল। খতনা দেওয়ার পর বালিশে হেলান দিয়ে আমাকে বসিয়ে রাখা হলে জুলি আমার মুখে সেদ্ধ ডিম গুজে দিচ্ছিল আর সান্ত্বনা দিচ্ছিল, কেঁদো না, কালই ঘা শুকিয়ে যাবে। সে আমাকে 2 হাতে তুলে নিয়ে খিড়কির ঘাটের জলে নামিয়ে হাতের তালুতে জল ঠেলে ঠেলে ক্ষতস্থানের ঢেউয়ের ঝাপটানে দিত।
দ্রুত ঘা সেরে যাওয়ার জন্য এটাই ছিল প্রচলিত পদ্ধতি। মাঝে মাঝে আঁচল টেনে কামড়ে ধরে সে লজ্জারও ভান করত। সে ঘাটের কাঠে বসে থাকত এবং কিছুই দেখছে না এমন ভঙ্গিতে হাসি চাপত। কখনো সে সাবধানে ঘায়ের অবস্থা পরখ করে বলতো, আর 2 দিন। ঘা শুকিয়ে সব স্বাভাবিক হয়ে গেলেও সে বলতো, লাগছে না তো? ব্যথা নেই শুনে সে ফোঁস করে যে নিঃশ্বাসটি ফেলেছিল এতকাল পরেও তা কানে লেগে আছে। তার কাছে আমার লজ্জার কিছু ছিল না। এই জুলি বাড়ির যে সব কাজ করত তা বাদিরাই করে থাকে, কিন্তু তাকে বাড়ির মেয়ের মতোই দেখা হতো। তার বিয়ের বয়স বাড়ছিল দেখে বাবা ভেতর ভেতর পাত্র খুঁজতেন। কোনো পাত্রই পছন্দ হতো না মায়ের। মা ছিলেন খুব খুঁতখুঁতে মেয়ে। বলতেন, যে ঘরেই ওর জন্ম হোক, খানদানি বাড়িতে মানুষ হয়েছে, মুনিশখাটা ঘরে গিয়ে থাকতে পারবে, কষ্ট হবে না। বাবা রাগ করে বলতেন, কোনো খানদানি ঘরের ছেলে ওকে বিয়ে করবে, লেখাপড়া জানে? মা দ্বিগুণ রেগে গিয়ে বলতেন, শেখাওনি কেন লেখাপড়া? কর্তব্য ছিল না তোমার? বাবা দমে গিয়ে বলতেন, তুমি শেখালেই পারতে, অল্প স্বল্প একটুখানি হলেও অন্তত। মা একই সুরে বলতেন, আমি তোমার সংসার সামলাবো না কাউকে ভারী আমার বলেছ। তবে দুজনেই দেখতাম ভীষণ পস্তাতে শুরু করেছিলেন ওকে লেখাপড়া শেখানো হয়নি বলে। জুলেখা ওই সময়টাতে খুব আড়ষ্ট হয়ে গিয়েছিল। কাতর চোখে তাকিয়ে সে আঙ্গুল খুঁড়ত। একদিন আড়ালে আমাকে চুপি চুপি বলেছিল, জানো অঞ্জু, আমার বিয়ের কথা হচ্ছে। আমি কিন্তু বিয়েই করব না, দেখবে। কেন জুলি? অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম ওকে। কেন তুমি বিয়ে করবে না? জুলি আস্তে আস্তে বলেছিল, আমি কারোর বাড়ি থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। বিয়ে কি জুলি? জুলিও খুব অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর হঠাৎ দুহাতে আমাকে জড়িয়ে ধরেছিল। ফিসফিস করে বলেছিল, তুমি ছাড়া আর কারোর পাশে আমি শুতে পারবো না, আমার লজ্জা করবে খুব। বিয়ে করলে পাশে শুতে হয়? সত্যি বলছো? সে গম্ভীর হয়ে বলেছিল, পাশে শোবার জন্যই তো বিয়ে। কেন পাশে শুতে হয় জুলি? অমনি জুলি আমার পিঠে থাপ্পড় মেরে বলেছিল, বলতে নেই, ছি, আমি তোমার ফুপু হই না। তারপর যত দিন যাচ্ছিল জুলির বিয়ে কেন্দ্র করে যেন একটা সমস্যা মাথা চাড়া দিচ্ছিল। প্রায় দেখতাম বাবার সঙ্গে মায়ের কথা কাটাকাটি চলছে। মা খেপে গিয়ে বলেছেন, মেয়েটা তোমার গলার কাটা হয়ে উঠেছে তো, ওকে যেমন করে হোক না তাড়িয়ে শান্তি নেই, নইলে কোন আক্কেলে তুমি ওই আদবুড়ো ল্যাংড়া ভ্যাংড়া লোকের বাড়ি পাঠাতে চাচ্ছ। বাবা বলেছেন, কি মুশকিল, বদ্রু তো খানদানি ঘরের ছেলে, মিলিটারিতে বাবুর্চির চাকরি করত। জাপানিদের গুলি লেগে একটা পা জখম হয়েছিল, রীতিমতো সরকারি পেনশন পাচ্ছে। এদিকে খাসি কেটে হাট বাড়ে ভালোই কামাচ্ছে। তুমি ওকে ল্যাংড়া ব্যাংড়া বলে ঠাট্টা করো না, দুনিয়া চড়ে খায় বদরুদ্দিন। বদ্রুর একটা পা ছিল না, সে ক্র্যাচে ভর করে হাঁটত। হাটবারে তাকে দেখতাম রাস্তার ধারে ছোট্ট একটা নিম গাছের ডালে রক্তাক্ত খাসি ঝুলিয়ে ছাল ছড়াচ্ছে। তার চেহারায় একটা নিষ্ঠুরতা ছিল, অথচ সে যখন হাসত তখন তাকে ভদ্রলোক দেখাতো। সম্ভবত সে যুদ্ধের সময় ফ্রন্টে ছিল এবং যেন নিজেও যুদ্ধ করেছে সেইটাই বোঝাতে চাইত চেহারায় একখানা নিষ্ঠুরতা চাপিয়ে। বাসে বা ট্রেনে নাকি তাকে ভাড়া দিতে হতো না। বাসে বা ট্রেনে চাপার সময় সে তার মিলিটারি উর্দিটি গায়ে চড়াত, আর তখন তার সেই বহিরঙ্গের নিষ্ঠুরতা যেন ভয়াল হয়ে উঠত। এমন একটা লোকের পাশে গিয়ে জুলিকে শুয়ে থাকতে হবে ভাবতেই রাগে দুঃখে আমার কান্না পাচ্ছিল। আমি জুলির আরও কাছে ঘেঁষে থাকছিলাম। বাড়ির পেছনে ছোট্ট পুকুরটার পাড়ে আমাদের বাগান ছিল। জনহীন দুপুরবেলায় সেই বাগানে আমরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতাম, আর কালুও ছিল আমাদের সেই ষড়যন্ত্রের এক শরিক। আমরা দুজনে কালুকে খুব প্ররোচনা দিতাম। বদ্রুর বাকি পাখানাও যেন সে কামড়ে খেয়ে ফেলে। কোথাও বদ্রুকে দেখা মাত্র চুপি চুপি কালুকে লিলিয়েও দিয়েছি, কিন্তু কালু হতচ্ছাড়া ওকে যেন প্রাক্তন যোদ্ধা ভেবেই সম্মান জানাতো লেজ নেড়ে। ক্রমশ কালুর উপর আস্থা খুইয়ে একদিন জুলি
মাথার ওপরকার লম্বাটে একটা ডাল দেখিয়ে বলেছিল, ল্যাংড়া বদ্রু আসুক না বিয়ে করতে, এসে দেখবি আমি ওখান থেকে ঝুলছি। এক হাত জিভ বের করে চুল এলিয়ে বললে সে সত্যি জিভ বের করে একটা ভয়ানক ভঙ্গি করেছিল। আমার ভীষণ খারাপ লেগেছিল। বলেছিলাম, ধুস, বিচ্ছিরি দেখাবে। দেখাবেই তো, দেখে বদ্রুর বিয়ের স্বাদ ঘুচে যাবে। একটু ভেবে বলেছিলাম, হুম, ওকে বিশ্বাস নেই, তবু বলবে বিয়ে করব। জুলি হেসে অস্থির। আর কি করে করবে, তখন তো আমি মরে গেছি। সঙ্গে সঙ্গে তাকে দু হাতে জড়িয়ে ধরেছিলাম, ফুপিয়ে উঠে বলেছিলাম, না না। আর আর জুলি সেই জনহীন দুপুরবেলায় বাগানে আমাকে বুকে চেপে ধরে নিঃশব্দে কতক্ষণ ধরে কান্নাকাটি করেছিল। কালু আমাদের পেছনে দাঁড়িয়ে ব্যথিতভাবে লেজ নাড়ছিল। হঠাৎ মুখ তুলে তাকে দেখে মনে হয়েছিল, দৈত্যদের পৃথিবীতে আমার আর জুলির মতো কালুও এত অসহায়। বাবা আমার কোমল হৃদয়ে মাকে যখন অনেকটা নুইয়ে ফেলেছেন, গন্ধে গন্ধে খোঁজ নিতে এসে পড়েছে হুড়মতি নামে এক নাচনি, যার বগলে সবসময় একটা ঢোলক আটকানো। এমনকি পাশের বাড়ির হাতেমের বউ এসে হলুদ বাটার জন্য শিলনোড়া চাইছে। সেই সময় একদিন ডাকপিয়ন একটা পোস্টকার্ড দিয়ে গেল। বাবা পোস্টকার্ডটা হাতে করে বাড়ি ঢুকে ঘোষণা করলেন, ডেপুটি সাহেব আসছেন। সঙ্গে সঙ্গে একটা হিড়িক পড়ে গেল। মা দৌড়ে গিয়ে পোস্টকার্ডটা ছিনিয়ে নিয়ে প্রায় চিক্কুর ছাড়লেন, ভাইজান আসছেন, ভাইজান আসছেন। তারপর বড় বড় চোখে চিঠিটা দম আটকানো ভঙ্গিতে পড়ে নিয়ে ছোটাছুটি শুরু করলেন। জুলি, ও জুলি, শিগগির হাসুর মাকে খবর দে, আর শোন, ছোট্টকে বলে আসবি। জুলি পা বাড়াতেই ফের চিক্কুর ছাড়লেন, এই বাদরমুখী, আরো শোন, পর মেলে দিলে সব কথা না শুনে। আমার মায়েরা ছিলেন 7 বোন 1 ভাই। মা সবার ছোট আর ভাইটি সবার বড়। সেই ভাই ছিলেন ইংরেজ আমলের এক পরাক্রান্ত ডেপুটি। চাকরি ছেড়ে রিটায়ার করার পর তার একটাই বাতিক ছিল, পালাক্রমে বোনদের খোঁজখবর নিতে যাওয়া। তিনি ছিলেন বিপত্নিক এবং ছেলেরাও ছিল লাইক। মেয়েদের পাত্রস্থ করে ফেলেছিলেন জীবনের সুদিনেই। তারা দেশভাগের পর পাকিস্তানে চলে যায়। ফলে বোনদের প্রতি তার স্নেহের মাত্রা ছিল প্রগাঢ় ও বিপুল। ট্রেন থেকে নেমে এলেও যেমন গতিবেগ ঘোচে না, রিটায়ার করার পরও তার দেহমন থেকে তেমনি আমলাতন্ত্রের গতিবেগটি ঘোচেনি। পালে বাঘ পড়ার মতো এসে পড়তেন বাড়িতে। আমার বাবা ছিলেন স্কুল মাস্টার। গ্রামের স্কুলে ইন্সপেক্টর আসার অভিজ্ঞতা তার ছিল। তিনি তার ডেপুটি শ্যালককে বাইরে বাইরে ঠাট্টা করলেও ভেতর ভেতর খুব সমীহ করে চলতেন, কারণ ওই জাদ্রেল প্রাক্তন আমলার দরুন গ্রামে তার প্রভাব বাড়ত। বাবা বলতেন, বটে, নাও, ডেপুটি সাহেব ট্যুরে বেরিয়ে পড়েছেন। কিন্তু তার নেলাভোলা বাড়ি আর অগোছালো সংসারকে ব্যস্তভাবে সাজিয়ে ফেলতে মায়ের সঙ্গে পাল্লা দিতেন। আমার ডেপুটি মামা ডিসিপ্লিনের খুব পক্ষপাতী ছিলেন। পান থেকে চুন খসলেই চটে যেতেন। তাগড়াই আর ফর্সা পাঠান চেহারার মানুষ, কাঁচা পাকা একরাশ চুলদারি, পরনে সাদা ঢোলা পাঞ্জাবি পাজামা, পায়ে কালো পামশু, হাতে সারাক্ষণ একটা বেতের মোটা ছড়ি। উত্তরোত্তর ধর্ম তাকে যত টানছিল, তত শরীর থেকে অসংখ্য চোখ গজিয়ে উঠছিল যেন। ডিসিপ্লিন, পরিচ্ছন্নতা, আদব কায়দা, এসব জিনিসের দিকে অসংখ্য সেই চোখে লক্ষ্য রাখতেন এবং প্রত্যেকটির পেছনে শাস্ত্রীয় সমর্থন দাঁড় করাতেন। তিনি আসছেন শুনে আমাদের বাড়িতে সাজো সাজো রব পড়ে যেত। সদর দরজার চটের পর্দাটা বদলানো হতো। দেয়াল, সিলিং, মেঝে ঝাড়পোছ করে তকতকে রাখা হতো। উঠোনের ইদারাতলায় তৈজসপত্রের পাহাড় জমিয়ে হাসুর মা বালি আর ছাই দিয়ে আড়ং ধোলাইয়ে লেগে যেত। মা জুলিকে নিয়ে কোমরে আঁচল জড়িয়ে কাজে নামতেন। মাঝে মাঝে কি করতে হবে খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতেন। শোবার ঘরের সব দেয়াল ঢেকে ছবি লটকানো মায়ের শখ। পত্রিকা থেকে রঙিন ছবি ছিঁড়ে নিয়ে বাবাকে বাঁধিয়ে আনতে বলতেন শহর থেকে। ডেপুটি ভাইজানের অনেকগুলো ফটোও বাঁধিয়ে এনে জায়গা মতো লটকেছিলেন। সেই ঘরে মাকে অন্যরকম দেখাতো। স্বপ্নাচ্ছন্ন এক মুসলিম যুবতী, বাইরের পৃথিবীতে যার পা ফেলা বারণ,
সে বাইরের পৃথিবীর রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ অনুভব করার জন্য নিজের ঘরে তাকে প্রতিফলিত করতে চাইত। সেই মাথাকোটা আগলতলার ছাপ মায়ের চোখে ফুটে উঠতে দেখতাম। ওটাই ছিল তার শ্বাস ফেলার জগৎ। কিন্তু ডেপুটি মামা এলেই ওই জগৎটাকে ফেলে রেখে তাকে বেরোতে হতো। ডেপুটি মামার আবির্ভাবে মায়ের মধ্যে বহু সূক্ষ্ম পরিবর্তনও আমি লক্ষ্য করতাম। গলার স্বর কত খাদে নামানো যায় আগে থেকে তাই প্র্যাকটিস করতেন। কারণ ডেপুটি মামার শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে মুসলিম স্ত্রীলোকের কণ্ঠস্বর বাড়ির বাইরে পৌঁছানো বারণ। শাড়িটিও শরীয়ত মতে পরা যায়। তাই প্রচণ্ডভাবে গায়ে জড়ানোর ফলে মায়ের হাঁটা চলার অসুবিধে হতো। কিন্তু উপায় নেই। আচার খেয়ে পড়লে জুলি হাসি চাপতে পারত না। তাকে বকতে গিয়ে মাও হেসে ফেলতেন। তবে ওই সময়টাতে মাকে বড় সুন্দর দেখাত। ভক্তিমতী, পরিচ্ছন্ন, নম্র স্বভাব আর লাজুক। আমি হঠাৎ মাকে মুখ তুলে দেখে আর যেন চিনতেই পারতাম না। আর আমার উদাসীন স্বভাবের বাবা মানুষটিও বদলে যেতেন। পরিষ্কার কাপড় জামা পরতেন, হাবে ভাবে আভিজাত্য ফোটানোর চেষ্টা করতেন। মধুর কণ্ঠস্বরে আমাকে ও জুলিকে তুমি বলে সম্ভাষণ করতেন। আসলে ডেপুটি মামার জন্য বাড়ি জুড়ে একটা থমথমে পবিত্রতা, ছিমছাম একটা স্নিগ্ধতা ফুটে উঠত। একটু তফাতে দাঁড়িয়ে দেখলে পুরনো একতলা জীর্ণ বাড়িটাকে মনে হতো বড় গম্ভীর আর সম্ভ্রম উদ্বেগকারী। তাই বারবার বাড়িটাকে তফাত থেকে দেখতে যেতাম এবং মুগ্ধ হতাম। আমাদের সাদামাটা সংসারকে এভাবে সম্ভ্রান্ত করে তুলতেন ডেপুটি মামা। পাড়া জুড়েও তার আসার আগেই তখন হিরিক, ডিপটি সাহেব আসছেন, ডিপটি সাহেব আসছেন। প্রবীণেরা এসে খবর নিয়ে যেতেন কখন তার শুভ পদার্পণ ঘটবে। স্টেশনে গরুর গাড়ি পাঠানোর দায়িত্ব তাদেরই কেউ নিতেন। কেউ পাঠিয়ে দিতেন মামা ভরা পোলাওয়ের চাল, কেউ দিয়ে যেতেন এক বয়াম ঘি, এমনকি মোরগ পর্যন্ত। এসব উপহার সামগ্রী তাদের সেন্টিমেন্ট রক্ষার জন্য এবং ডেপুটি সাহেবের মুখ চেয়েও ফিরিয়ে দেওয়া হতো না। তখন তার সম্ভ্রমের পালিশে সারা মুসলমান পাড়া ঝলমলিয়ে উঠেছে। এর একটা বিশেষ কারণও ছিল, একসময় স্বদেশী আন্দোলনের ঠেলায় ইংরেজ সরকার মফস্বলের আমলাদের তথাকথিত গঠনমূলক কাজে লেলিয়ে দিতেন। ডেপুটি মামার দেহ মনে যে গতিবেগের কথা বলেছি, এই গঠনমূলক কাজের ব্যাপারটা ছিল তার অন্তর্ভুক্ত। তবে রিটায়ার করার পর ধর্ম এবং অন্যান্য কারণে তার তৎপরতা একান্তভাবে মুসলিম সমাজমুখী হয়ে ওঠে, যাকে তিনি বলতেন কওমি খিদমত, অর্থাৎ জাতির সেবা। আমাদের গ্রামের মুসলিমদের মধ্যে জিন্না সাহেবের দ্বিজাতি তত্ত্বকে তত বেশি খাওয়ানোর হচ্ছে না থাকা সত্ত্বেও, কারণ ডেপুটি মামা রাজনীতি পছন্দ করতেন না এবং ইংরেজদেরই ভাবতেন দেশের ত্রাণকর্তা। শেষ পর্যন্ত কওমি রেজারেকশন গোছের একটা উন্মেষ ঘটিয়েছিলেন। মসজিদে মাইনে করা মৌলবি রেখে বালক বালিকাদের ধর্মশিক্ষার ব্যবস্থা হয়েছিল তারই উপদেশে। ছোটখাটো বিবাদের ফয়সালা তার পথ চেয়ে বসে থাকত। লোকেরা বলাবলি করত, এবার ডিপটি সাহেব এলেই গহর আর এই আদুরের কাজিয়াটা মিটে যাবে, কিংবা ইনু যে তার গরিব পাগলের হক মেরে খাচ্ছে সেটারও একটা আশকারা হয়ে যাবে। ডেপুটি সাহেব এসে মসজিদে ভাষণ দিয়ে লোকগুলোকে এমন উত্তেজিত করে ফেলতেন যে তারা গঠনমূলক কাজের খোঁজে পিলপিল করে বেরিয়ে পড়ত। ঝুড়ি, কোদাল, কাটারি নিয়ে রাস্তা মেরামতে লেগে যেত। ডোবা পুকুর থেকে কচুরিপানা সাফ করে ফেলত। মাঠের ঈদগার সংস্কারে মেতে উঠত। সরকারের কাছে তাদের হয়ে দরবার করারও সুবিধে ছিল তার। আর এসবের ফলে ডেপুটি সাহেব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। হয়তো গ্রামের লোকেরা ভাবত, একবার ডেপুটি সাহেব হলে মানুষ সারা জীবনই ডেপুটি থেকে যায়। জুলি চুপি চুপি আমাকে বলতো, জানো অঞ্জু, ডিপটি ভাইজান ম্যাজিস্ট্রেটের হাকিম ছিল। শুনে আমার তো হাত পা কাঁপছে তখন থেকে। হাত পা কাঁপছে কেন? জুলি চোখ বড় বড় করে বলতো, ম্যাজিস্ট্রেটের হাকিম কি যে সে। হেসে অস্থির হয়ে বলতাম, ম্যাজিস্ট্রেটের হাকিম কি বলছো তুমি? মামুজি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। জুলি আরও ঘাবড়ে গিয়ে বলতো, ও মা, তাই বুঝি? আমি ভাবি ম্যাজিস্ট্রেটের হাকিম। জুলির অজ্ঞতা দেখে অবাক হতাম না। আমার পড়ার বইয়ের পাতা খুলে সে অন্ধের চোখ দিয়ে দেখত। তার শ্বাস প্রশ্বাস যেন আটকে যেত আবেগে।
একবার একটা ছবির ভেতর সেই প্রথম মানুষের মুখ চিনতে পেরে তার শরীর জুড়ে থরথর আনন্দের উচ্ছ্বাসও আমি দেখেছিলাম। তারপর থেকেই যেন সে মায়ের শোবার ঘরের দেওয়ালে মায়ের মতোই একটা পৃথক জগৎ আবিষ্কার করতে শিখেছিল। সুযোগ পেলেই সে আমাকে সাথী করে নিয়ে যেত ও ঘরে ঢুকতে। একটার পর একটা ছবির সামনে গিয়ে দাঁড়াতো। আমি বুঝিয়ে দিতে গেলে সে কাঁধে চাপ দিয়ে ফিসফিসিয়ে উঠত, চুপ করো তো। তারপর ডেপুটি মামার ছবির সামনে গিয়ে তাকে চিনতে পেরেই জিভ কেটে মাথায় কাপড় চড়িয়ে ঘোমটা দেওয়ার ভঙ্গি করত। এটা মেয়েদের শরীয়তি শালীনতার নীতি। ডেপুটি মামা এলে তাকে জলের গ্লাস, চায়ের কাপ প্লেট, পান মশলার রেকাবি এসব পৌঁছে দিতে হতো জুলিকে। সে প্রচুর ঘোমটা টেনে এবং প্রচণ্ডভাবে শাড়িটাকে শরীরে লেপটে মাথাটা সামনে ঝুঁকিয়ে এগিয়ে যেত দলিজ ঘরে। দলিজ ঘরে বাইরের লোক থাকলে সে দরজার এধারে পর্দার আড়াল থেকে ভীতু কণ্ঠস্বরে নিয়ে যাওয়া জিনিসটার নাম উচ্চারণ করত। অথচ ওইসব লোকের সামনে মাথা খুলে অগোছালো শাড়ি পরেই সে ঘোরে। ডেপুটি মামা অনেক সময় শুনতে পেতেন না কথার খেয়ালে, তখন তাকে দাঁড়িয়ে থাকতে হতো আর মাঝে মাঝে মৃদুস্বরে জিনিসটার নাম আওড়াতে অথবা আস্তে করে কাশতে হতো। তবু ভেতর থেকে সাড়া না এলে সে বিব্রত মুখে আমাকে খুঁজত। তখন আমি গিয়ে তার মুশকিল আসান করতাম। ডেপুটি মামাই প্রথম জুলির বয়সের দিকে বাবা ও মায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বলে গিয়েছিলেন, মেয়েটা বিয়ের লায়ক হয়েছে। আফটার অল পরের মেয়ে, ওকে আর ঘরে রেখো না। পরের বার এসে জুলিকে দেখে ফের বলেছিলেন, এখনও ওর বিয়ে দাওনি? আব্দুল্লাহ, হুসনা, তোমরা আগুন নিয়ে খেলছ, হুঁশিয়ার। জুলি সেই কথা আড়ি পেতে শুনেছিল, তার ক্ষোভ হয়েছিল, কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারেনি। কিছুদিন পরে কালুর সঙ্গে বাগানে লুকোচুরি খেলছি। জুলি পেয়ারা গাছে ঠেস দিয়ে বুড়ি হয়ে দাঁড়িয়ে আছে। কালুর রাগে আমি বুড়ি ছোঁয়া মাত্র ধাক্কা খেয়ে পড়ে গেলাম। খাপ্পা হয়ে বললাম, ফেলে দিলে আমাকে? জুলি গাল ফুলিয়ে বলল, ছুঁয়ো না আমাকে, জানো না আমি আগুন, হাতে ফোসকা পড়বে। রাগটা সঙ্গে সঙ্গে পড়ে গেল। এমন মজার কথায় না হেসে পারা যায় না। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। আগুন নাও, পোড়াও, পোড়াও আমাকে। আমি ওর শরীরকে ওতপ্রোতভাবে খামচে টানাটানি করে, এমনকি ওর বুকে ঢু মারার মতো মাথা গুজে এবং ওর বিশাল চুল ধরে ঝুলোঝুলি করে বলতে থাকতাম, আগুন, আগুন, তুমি বলো আগুন। জুলি ধপাস করে পা ছড়িয়ে বসে কেঁদে ফেলল। তখন অপ্রস্তুত হয়ে সরে গেলাম। কালু আমার পাশে এসে দাঁড়ালো। বৃক্ষতলে এলো চুলে শোকাকিনী জুলির দিকে দুজনেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম। সে রাতে জুলি কোনো গল্প বলছিল না। উঠোনে একবার কালু সন্দিগ্ধ কণ্ঠস্বরে ডেকেই চুপ করে গেল। পেছনের তালগাছটায় খড়খড় শব্দ হতেই আমি ভাবলাম, একটা পরী আকাশপথে যেতে যেতে ক্লান্ত হয়ে তালগাছের মাথায় বিশ্রাম নিতে নেমেছে এবং সেটা টের পেয়েই কালু আস্তে ঘেউ করে উঠেছে। ভয়ে জুলির কাছে ঘেঁষে গেলাম। সে চিত হয়ে শুয়েছিল। হঠাৎ ঘুরে আমাকে বুকে টেনে নিল। তো সেবার বসন্তকালে যখন ল্যাংড়া মিলিটারি বদরুর সঙ্গে জুলির বিয়ের কথা মোটামুটি ঠিকঠাক হয়ে এসেছে, সেই সময় ডেপুটি মামার আবির্ভাব ঘটল। জুলি যেমন, তেমনি আমিও বুঝতে পেরেছিলাম জুলির আর উদ্ধারের আশা নেই। বিশেষ করে বদরু তো সে বেলা নিজেই এসে খাসির মাংস দিয়ে গেল। তার চেহারার নিষ্ঠুরতাটা ঘষে মেজে কোমল দেখাচ্ছিল। ডেপুটি মামাকে যখন অভ্যর্থনা করে গরুর গাড়ি থেকে নামানো হচ্ছে, তখন তাকে মিলিটারি পোশাকে দেখে আমি শিউরে উঠলাম। ডেপুটি মামা তাকে চিনতে পেরে বললেন, কি বদরুদ্দিন, কেমন আছো? বদরু এক পায়ে সোজা হয়ে খট করে স্যালুট ঠুকল এবং বলল, ভালো আছি স্যার, আপনি ভালো তো? দ্রুত আমার মাথায় ভেসে এলো বাগানের আম গাছের সেই ডালটার কথা। কিছুদিন থেকে লম্বা ছড়ানো সেই ডাল খুব জ্যান্ত হয়ে জুলিকে খুঁজছিল। সব কিছু ফেলে বাগানে ছুটে গেলাম। ডাকলাম, জুলি, জুলি। কালু ভয়ার্ত স্বরে একবার ঘেউ করে ডাকল। খুঁজে না পেয়ে বাড়ি ফিরে দেখি জুলি বারান্দার তক্তাপোষে গালিচা বিছুচ্ছে। বাড়ি ঢুকে ডেপুটি মামা আগে ওখানে এসে বসবেন, নাস্তা পানি খাবেন, তারপর যাবেন দলিজ ঘরে। সেখানে প্রবীণদের ভিড় জমবে। ইজি চেয়ারে বসে তাদের সঙ্গে বাক্যালাপ করবেন ডেপুটি মামা। ছড়িটি পাশে ঠেকা দেওয়া থাকবে।
জুলির চোখে চোখ পড়লে সে একটু হাসল। হাসতে পারল দেখে অবাক লাগছিল। তারপর চমক খেলাম তার কপালে কাঁচপোকার টিপ দেখে। সেদিন সারা দুপুর খিড়কির পুকুরে তাকে একটা কাঁচপোকা ধরতে সাহায্য করেছিলাম ভেবে একটু পস্তানিও হলো। আর সে সুন্দর করে চুল বেঁধেছে। গত ঈদের ডোরাকাটা শাড়িটা বের করে পরেছে। মায়ের ভঙ্গিতে খোপায় ঘোমটা আটকে রেখেছে। মুসলিম কুমারীদেরও ঘোমটা দেওয়ার নিয়ম। সে কি জানে না? ল্যাংড়া মিলিটারিটা সেজেগুজে দলিজ ঘরের সামনে এসে পৌঁছেছে। আমি ওকে কথাটা জানিয়ে দেব ভাবলাম, কিন্তু সুযোগই পেলাম না। ডেপুটি মামা দরাজ গলায় ডাকতে ডাকতে বাড়ি ঢুকছিলেন। অঞ্জু, অঞ্জু, কোথা রে? আমাকে দেখে ভ্রুকুচকে একটু হেসে বললেন, হ্যালো মাই বয়, কত বড়টি হয়ে গেছো তুমি, চেনাই যাচ্ছে না। হ্যাঁ? প্রথা অনুসারে এগিয়ে গিয়ে পদচুম্বন করলে মাথায় স্পর্শ করে আশীর্বাদ করলেন। এবার মায়ের পালা। মা পদচুম্বন করে উঠেছেন। হঠাৎ আমার পেছন থেকে কালুর সাইরেন শুরু হয়ে গেল। সে এই প্রথম ডেপুটি মামাকে দেখছে। কালুকে বাবা তাড়া করলেন, কিন্তু তার চেঁচামেচি বন্ধ হলো না। এমনকি আমিও তাকে বকে দিলাম, তবু সে গ্রাহ্য করল না। খিড়কির দরজায় দাঁড়িয়ে চিক্কুর ছাড়তে লাগলো। ডেপুটি মামার মুখে বিরক্তি ফুটে উঠেছিল, কিন্তু তখন কিছু বললেন না। কিছুক্ষণ পরে বারান্দার তক্তপোষে গালিচায় বসে কথা বলতে বলতে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, অঞ্জুর কোন ক্লাস হলো এবার? ক্লাস 6। মাশাল্লাহ, সাবাস। ডেপুটি মামা মিটিমিটি হেসে চাপা স্বরে বললেন, কুকুরটা কার? শুনতে পেয়ে মা ঝটপট বললেন, কারণ না, কোত্থেকে এসে জুটেছে, রাত্রিরে বাড়ি পাহারা দেয় বলে। হাত তুলে মাকে থামিয়ে দিয়ে বললেন, বলো তো অঞ্জু, আমার একটা কুকুর আছে, ইংরেজিতে কি? ভেবেচিন্তে বললাম, মাই হ্যাজ এ ডগ। ডেপুটি মামা অট্টহাস্য করে বললেন, আব্দুল্লাহ, হোসনা, শোনো তাহলে, মাই হ্যাজ এ ডগ। বাবা ক্রুদ্ধ স্বরে বললেন, সারাদিন পড়াশোনা নেই, খালি কুকুর নিয়ে খেলা। আই হ্যাভ এ ডগ। ডেপুটি মামা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, বললেন, আব্দুল্লাহ, তুমি তো আবার এথিস্ট, খোদা তালা মানো না, নামাজ পড়ো না, তোমাকে বলা ভুল। হোসনা, তুমি শোনো। মা ঘোমটা টেনে একটু উদ্বিগ্ন মুখে বললেন, বলুন ভাইজান। ইসলামী শাস্ত্রে আছে কুকুর পোষা নাজায়েজ, অসিদ্ধ। বিল্লির ঝুটো বরং পাক, কিন্তু যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে রাত বিরেতে ফেরেশতা ঢোকেন না। বাবা ফিক করে হেসে বললেন, খোদা তো সব দেখতে পান, ইন্সপেকশনে লোক পাঠানোর দরকারটা কি? ডেপুটি মামা চোখ পাকিয়ে বললেন, তোমাকে বলিনি, তুমি তো নামে মুসলমান, ভেতরে হিন্দু। বাবা বললে, সে কি, আমাকে তো এথিস্ট বললেন এখনই, আবার হিন্দু বানিয়ে দিলেন। বাবা তার এই ডেপুটি শ্যালকের জন্য গর্বিত ছিলেন বটে, কিন্তু তার সঙ্গে তর্ক করতে ছাড়তেন না। তর্কটা অনিবার্যভাবে ইংরেজিতে পৌঁছে যেত। তখন একটা আশ্চর্য আবহাওয়ার সঞ্চার ঘটত বাড়িতে। মা মুখ টিপে হেসে কাজ সেরে বেড়াতেন, কিন্তু কান থাকত সেদিকেই। জুলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। আমি গর্বিত মুখে লক্ষ্য রাখতাম। বাড়িটাকে আরও সম্ভ্রমে গম্ভীর করে তুলত ইংরেজি ভাষা। মা মাঝে মাঝে ফিসফিস করে বলতেন, কোন সাহসে লাগতে যাওয়া, ম্যাজিস্ট্রেট ছিলেন তার সঙ্গে, এ কি স্কুল মাস্টারই? তবে শেষ পর্যন্ত বুঝতে পারতাম, একজন প্রাক্তন ডেপুটি আর এক স্কুল মাস্টারের তর্কটা নিছক শ্যালক ভগ্নবতীর আড্ডা বিলাস। অবশ্য দলিজে যখন এই ব্যাপারটা ঘটত, তখন সেটা আমাদের পরিবারের গভীরতর খানদানিরই প্রতীক হতো এবং প্রভাব ফেলত। লোকেরা হা করে দুজনের মুখের দিকে তাকিয়ে থাকত। কিন্তু স্কুল মাস্টারের নাস্তিক্য সম্পর্কে প্রাক্তন ডেপুটির বিশ্বাস এমন পাকাপোক্ত ছিল যে সেজন্য আমাকেও একবার ভুগতে হয়েছিল। সেবার তর্কের শুরু আমার নাম নিয়ে। ডেপুটি মামা বলেছিলেন, ছেলের নাম তো মরসুম সন বাবাজি রেখে গেছেন, তুমি হলে হিন্দু নামই রাখতে। বাবা বলেছিলেন, ভেবে দেখলে ওটা হিন্দু নামও, আঞ্জুমান আর অংশুমান একই। ডেপুটি মামা বাঁকা হেসে বলেছিলেন,
বেওকুফের কানে এইরকমই শোনাবে বটে। বাবা জোর দিয়ে বলেছিলেন, ভাইজান আমি বলছি শুনুন, আঞ্জুমান ফার্সিতে হলো জ্যোতিষ্ক, শাইনিং স্টার, আর সংস্কৃতে তোমার মাথা। আঞ্জুমান বা আঞ্জুমান হলো সভা, মজলিস। আহা, সে তো যোগরূঢ়ার্থে। অঞ্জুমান হলো জ্যোতিষ্ক আর আঞ্জুমান হলো জ্যোতিষ্ক মণ্ডলী। যোগ ফোক আমি বুঝি না। না বোঝারাই তো আপনাদের সমস্যা, বাবা দুঃখিত মুখে বলেছিলেন। ফার্সি আঞ্জুমান আর সংস্কৃত অংশুমান একই শব্দ। অংশুমান মানে যা অংশু বা কিরণ ছড়ায়। আসলে প্রাচীন যুগে ইরান আর ভারতের লোকেরা একই ভাষায় কথা বলতো। ফার্সিতে যা নামাজ, সংস্কৃতে তাই নমস। ডেপুটি মামা থামিয়ে দিয়ে বলেছিলেন, আগ্রম বাগ্রম ছাড়ো, ছেলের খতনা দিয়েছ? মা তো আড়ি পেতে বেড়াতেন। ঝটপট বলেছিলেন, কবে দিয়েছি ভাইজান, সে তো 5 বছর বয়সী। আমাকে দাওয়াত করো নাই? আপনি তো তখন কুমিল্লায় পোস্টেড। বাবা বলেছিলেন, মনে করে দেখুন চিঠি গিয়েছিল। ডেপুটি মামার সন্দেহ কিন্তু ঘোচেনি। সেই দিনই দুপুরবেলা দলিজ ঘরে আমাকে ডাক দিয়ে গিয়েছিলেন। দুপুরের খাবার পর বাড়ি তখন নিঃসার। সেদিন ছিল ছুটির দিন। বাবা ভাত ঘুম দিচ্ছেন, মা খিড়কির দৌড়ে গিয়ে বসেছেন আর জুলি তার চুলে চিরুনি চালিয়ে উকুন খোঁজার ভান করছে। আমি উঠোনের কোনায় লেবুতলায় একটা খেলা খুঁজছি। এমন সময় দলিজ ঘর থেকে চাপা গম্ভীর ডাক ভেসে এলো, অঞ্জু কাম হেয়ার। ভেতরে গেলে আবছা আবছা আলোয় ডেপুটি মামা ফিসফিস করে হেসে বললেন, তোর সত্যি খতনা হয়েছে? লজ্জায় কাঠ হয়ে বলতাম, কাছে আয়। যাচ্ছি না দেখে ধমক দিলেন। তখন কাছে গেলাম। ডেপুটি মামা ভ্রু কুঁচকে বললেন, পাস না বোতাম? বুঝতে পারছি না দেখে আমার জামা তুলে বললেন, পাস। তারপর একটানে ফিতের ফাঁসটা খুলে আমার হাফ প্যান্টুল নামিয়ে দিলেন এবং খুদে জিনিসটাকে নেড়েচেড়ে পরীক্ষা করে ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, অলরাইট, পাস আটকে ফেল, আর এই নে বকশিস, খেলগে যা। বকশিসটা একটা অবিশ্বাস্য আধুলি এবং আমার হাফ পেন্টুলের বয়সে তার প্রচুর দাম। তবে লজ্জায় এ কথা কাউকে বলিনি। জুলি, যার কাছে আমার গোপনীয় কিছু ছিল না, তার কাছেও না। ল্যাংড়া মিলিটারি বদরুর সঙ্গে জুলির বিয়ের কথা চলার সময় ডেপুটি মামা এসে সামান্য একটা প্রাণী কালুকে শত্রু ভেবে বসবেন কল্পনাও করিনি। কালো ছিল আমার সারাক্ষণের সঙ্গী। সে আমার সঙ্গে স্কুলেও যেত। যতক্ষণ স্কুলে থাকতাম তার আনাচে কানাচে অপেক্ষা করার ইচ্ছে থাকত। কিন্তু বোর্ডিংয়ের রান্নাঘরের কাছে আড্ডা দিত যারা, তারা তাকে পছন্দ করত না। তাড়া করে আমাদের পাড়ায় ঢুকিয়ে রেখে যেত। স্কুল থেকে ফেরার সময় তার সঙ্গে ঠিকই দেখা হয়ে যেত কবরখানার কাছে। বাড়ি ফিরে তাকে না দেখতে পেলে আমি অস্থির হব, কালু জানত। আর জুলিও কালুকে ভীষণ ভালোবাসত। আমি, জুলি ও কালুর একটা পৃথক জগৎ ছিল। সেখানে আমরা তিনজন পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, কেউ কাউকে ছেড়ে থাকব না। ডেপুটি মামা এসে যখন ফতোয়া জারি করলেন কালুকে তাড়াতে হবে, আমারও জুলির মুখ শুকিয়ে গেল। আমরা সেবেলা বাগানে গিয়ে চুপি চুপি পরামর্শ করলাম কিভাবে কালুকে বাঁচানো যায়। তবে জুলি বলল, কথাটা কিন্তু সত্যি। রাত্রিরে কালো চেঁচায় কেন অত? এতদিনে বুঝলাম। জানো অঞ্জু? কেন জুলি? ফেরেশতা আসে বলে? ফেরেশতা কেমন বলো তো? জুলি জানত। বলল, তোমার বইয়ে লেখা নেই, সাদা ফিটফাট কাপড় পরা, মাথায় সাদা পাগড়ি, আধারে জলে যেন। কেন আসে? আসলে আমি রাগ করে কথা বলছিলাম। আসবার দরকারটা কি? বাড়ির মানুষ ভালো না মন্দ তাই দেখতে। আমরাও তো ভালো। ভালোই তো। তোমরা কি ল্যাংড়া হারামির মতো খারাপ? আমরা কি কারোর গলায় ছুরি চালাই? খুব অবাক লাগছিল। ডেপুটি মামা আর কালু দুজনেই তাহলে রাতের আগন্তুক ফেরেশতাকে দেখতে পায়, আর কেউ পায় না। পেলে তো কবে সে কথা বলতো। মা না, বাবা না, জুলি না, পাশের বাড়ির হাতেম না, এমনকি মৌলভী সাহেবও না। আমাদের বাড়ি ওর খাওয়ার পালা পড়লে কালু ওকে দেখে চেঁচামেচি করেছে। তবু তো উনি বলেননি কালু রাতে ফেরেশতাকে বাড়ি ঢুকতে দেয় না।
ডেপুটি মামার এই অসামান্য ক্ষমতা আমাকে ওর সম্পর্কে আরও ভয় পাইয়ে দিল। সেই বয়সের প্রবীণেরা এমনিতেই দৈত্যের মতো উঁচু আর বলবান, ডেপুটি মামাকে তাদের চেয়েও উঁচু আর ক্ষমতাশালী দেখতে পেলাম। জুলিও আমি ভেবে ভেবে কিছুই ঠিক করতে পারলাম না কালো বেচারাকে কিভাবে রক্ষা করব। প্রথম রাতেই ডেপুটি মামা কালোর চিৎকারে ক্ষেপে গিয়েছিলেন। সকালে চোখ মুখ লাল করে বললেন, হারামি কুত্তা সারা রাত ঘুমোতে দেয়নি, ওর একটা ব্যবস্থা করা দরকার। হি মাস্ট বি পানিশড। তার ইংরেজি গর্জনে বাড়ি গম গম করছিল, আর কালো কেন কে জানে ওকে দেখে ক্ষেপে গিয়েছিল। সারাক্ষণ চেঁচামেচিতে কান ঝালাপালা করে দিচ্ছিল। কিছুতেই তাকে শান্ত করাতে পারছিলাম না। যতবার তাকে বাগানে ঠেলে দেই, বাড়ি ঘুরে সে দলিজ ঘরের কাছে যায় আর চিৎকার করে। বেলা বাড়তে বাড়তে দলিজ ঘরের সমাবেশে ডেপুটি মামার ফরমান জারি হলো। তারপর আতকে উঠে দেখলাম জোয়ানমধ্য একদল লোক পরোয়ানা নিয়ে বেরিয়ে পড়েছে। মা চুপ করে থাকলেন। শুধু বাবা বোধহয় বোকার মতো হেসে বললেন, কোনো মানে হয়? ভাইজানের যত বয়স হচ্ছে তত যেন পাগলামিটা বেড়ে যাচ্ছে। ঘরে ছবি থাকলেও বাকি ফেরেশতা ঢোকে না, তার বেলায় তো উচ্চবাচ্য নেই। মা অমনি চোখ কটমটিয়ে বললেন, থামো তুমি। লোকগুলোর হাতে লাঠি, বল্লম, চটের থলে, প্রকাণ্ড ঝুড়ি পর্যন্ত। আরেকবার দলিজ ঘরের সামনে কালো চাচাবার জন্য গিয়ে পড়তেই তারা হৈ হৈ করে তাকে তাড়া করল। আমি ভ্যা করে কেঁদে ফেললাম। জুলি এসে আমাকে টেনে ঘরে ঢোকালো, আশ্বাস দিয়ে বলল, পারবে না? কালু খুব চালাক। ডেপুটি সাহেব কদিন আর থাকবেন, চলে গেলেই কালু বাড়ি ফিরবে দেখো। তখন দূর থেকে দৈত্যদের বিকট চিৎকার ভেসে আসছিল। চিৎকার আরও দূরে মিলিয়ে গেলে জুলি আমার চোখ মুছিয়ে দিতে দিতে বলল, ছি, কাঁদে না, তুমি এখন বড় হয়েছ, কাদা মানায় না তোমার। এই দেখো না, আমার মাথার সমান হয়েছে তোমার মাথা। সে আমার গাল ঠেকিয়ে উচ্চতা দেখালো, তারপর আমাকে অবাক করে দিয়ে আমার গালে চুমু খেলো। তারপর সেই আবছা আধারে ভরা ঘরে আমার শরীর নিয়ে সে যা সব কাজ করতে থাকলো তা তার সান্ত্বনারই প্রকাশ। তারপর আর কালুকে দেখতে পাইনি, পাড়ায় না, তার প্রিয় ভ্রমণক্ষেত্র কবরখানাতেও না, গ্রামে না, কোথাও না। আমার জীবন থেকে কালু হারিয়ে গেল চিরদিনের মতো। কেউ আমাকে বলতে চাইতো না কালুর কি হলো। কিন্তু শুধু কালু না, পাড়ায় ফেরেশতা ঢুকবে না বলে লোকেরা পাড়ার সব কুকুরের পেছনে লেগেছিল। এভাবে কুকুর শূন্য হওয়ায় ফেরেশতারা নিশ্চিন্তে লোকেদের বাড়ি ঢোকার সুযোগ পেয়েছিল। বেগতিক দেখে মন্দ লোকেরাও ভালো সাজার চেষ্টা করে থাকবে। শুধু মুরগি চোর কিনুর কথা আলাদা। বাড়িতে চুপি চুপি হাহাকার পড়ে গেল। বাদশাকে তার মা ডেপুটি ভাইজানের বিদায় ভোজের জন্যই নাকি রেখেছিলেন। অন্যদের ওপর ছড়ি ঘোরানো তম্বি করার প্রয়োজনে নয়। জুলি আমাকে আড়ালে বলেছিল, এই তো শুরু, আরও কত কি হবে। দেখি না ডিপটি সাহেবের ফেরেশতা কাকে বাঁচায়। তবে একথাও ঠিক যে ফেরেশতা বাড়ি ঢোকায় জুলি তাকে নালিশ জানানোর সুযোগ পেয়েছিল। আমাকে শুনিয়ে ফিসফিসিয়ে বলতো, বাবা ফেরেশতা, আর যার সঙ্গে সঙ্গেই হোক ওই ল্যাংড়া ভাড়ার সঙ্গে যেন আমার বিয়ে না হয়। এই শুনতে শুনতে এক রাতে আমি ওকে বলে ফেললাম, জুলি, আমি যদি বড় হতাম আমি তোমাকে বিয়ে করে ফেলতাম। শোনা মাত্র আমার মুখে হাত চেপে জুলি সেই পুরনো ধুয়ো তোলা বলে উঠল, ছি, আমি তোমার ফুপু হই না? কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হয়েছিলাম, বদরুর সঙ্গে বিয়ের কথাটা কেন যেন চাপা পড়ে যাচ্ছে। তাহলে সত্যি কি রাতের ফেরেশতা বাগড়া দিয়েছেন জুলির প্রার্থনায় মন গলে গেছে বলে? এবার ডেপুটি মামা অন্যবারের চেয়ে বেশি দিন ধরে আসছেন। গোড়াতেই বলেছি, আমার সেই বয়সে চারপাশে ঘটত সন্দেহজনক সব ঘটনা, যার মাথামুন্ডু বুঝতে পারতাম না। বাড়িতে যেন তেমন কিছু ঘটছিল। মায়ের মুখে থমথমে ভাব, বাবার সঙ্গে ফিসফিস করে কিসব আলোচনা করেন। বাবা গম্ভীর মুখে বেরিয়ে যান, বেশিরভাগ সময় বাইরেই কাটান। গোড়াতেই বলেছি, আমার সেই বয়সে চারপাশে ঘটত সন্দেহজনক সব ঘটনা। মা কাজ করতে করতে হঠাৎ থেমে আসতে ডাকেন, জুলি, শুনে যা। কিন্তু জুলি কাছে গেলে বলেন, থাক, পরে বলবো। দেখ তো ভাইজান চা ফা খাবেন কিনা। আর শোন, ওর গেঞ্জি ময়লা হয়েছে বলছিলেন, চেয়ে নিয়ে আয়। এক সন্ধ্যায়, তখন বসন্তকাল,
মা নামাজ পড়তে বসেছেন, বাবা গেছেন হিন্দুপাড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, ডেপুটি মামা গেছেন মসজিদে। আমি পড়তে বসবো কিনা ভাবছি, জুলি আমার হাত ধরে খিড়কি দিয়ে বাগানে টেনে নিয়ে গেল। তারপর শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, ও অঞ্জু, জানো কি হয়েছে? না তো, কি হয়েছে জুলি? ভাবিজি তার ভাইজানের সঙ্গে আমার বিয়ে লাগিয়েছে। প্রায় চিৎকার করে বলে উঠলাম, মামুজির সঙ্গে? চুপ চুপ। জুলি আমার মুখে হাত চাপল। ভাবিজি বলছে, ভালো থাকবি, উনি একা থাকেন, দেখাশোনার কেউ নেই, ডিপটি সাহেবের বউ হবি, মান বাড়বে। জলি ধরা গলায় বলতে লাগলো, ফের ভাবিজি বলছে, ডিপটি সাহেবের ছেলেমেয়েরা তো সব পাকিস্তানে আছে, জমিদারের ভাগ নিতে কেউ আসবে না, তুই সব পাবি। জুলি হু হু করে কেঁদে উঠল। সব আমি পাবো? ঘরবাড়ি জমি সম্পত্তি ছপ্পর খাটে পা ঝুলিয়ে আমি বাদির বেটি বেগম সেজে বসে থাকব। মা ডাকছিলেন, জুলি, জুলি। মায়ের কণ্ঠস্বর চাপা এবং স্নেহে কোমল। জুলি চোখ মুছে আস্তে আস্তে চলে গেল। সন্ধ্যার বাগানে আমি একা দাঁড়িয়ে, আম গাছটা থেকে মুকুলের মৌ মৌ গন্ধ অন্ধকারে। সারাদিন যেসব পাখি ডাকাডাকি করে তারা চুপ করে আছে, যেন কিছু ঘটতে চলেছে। আর যে বৃক্ষলতা এমন অন্ধকারে নির্দয় রহস্যে ভরে ওঠে, তাদের সব রহস্য ফর্দাফাই হয়ে গেছে। তাদের নিষ্ঠুরতাও জুলির ব্যর্থ প্রণয়কামী ল্যাংড়া মিলিটারির মতো কোমল হয়ে ভিজে যাচ্ছে। আমি নিঃশব্দে কাঁদছিলাম। ইচ্ছে করছিল তুমুল চেঁচামেচি করে বলে দিই, জুলি আমার, একদিন বড় হয়ে আমি তাকে বিয়ে করব। সে রাতে বিছানায় শুয়ে আশ্চর্যভাবে আবিষ্কার করলাম, কালু তাহলে ঠিকই চিনেছিল। যে প্রাণী অন্ধকার রাতের ফেরেশতাদের দেখতে পায়, সে দৈত্য চেনে এবং তার পকেটে লুকিয়ে রাখা কালো সিন্দুকটিও টের পায়। জুলি আমাকে সে রাতে আদরে আদরে অস্থির করে ফেলেছিল। সে আমার গালে ঠোঁট রেখে ফিসফিসিয়ে করে অনর্গল কথা বলছিল। সে বলছিল, শিগগির শিগগির তুমি বড় হয়ে ওঠো সোনার ছেলেটা। তুমি যদি বড় হতে, কে সাহস পেত আমাকে বিয়ে করার? সে দুহাতে আমার মুখটা আঁকড়ে ধরে আবেগে ছটফট করে বলছিল, ছোটবেলাকার মতো আমার নাক চষে দাও, আমার গাল কামড়ে খেয়ে ফেলো। আমি চুপচাপ দেখে সে কাত হয়ে চুল খুলে সেই চুল ছড়িয়ে আমাকে ঢেকে দিতে দিতে বলছিল, আমার এই চুলগুলো তুমি কত ভালোবাসো, এই নাও, তোমাকে চুল দিয়ে লুকিয়ে রাখলাম। ফেরেশতা এসে শুধবে, অঞ্জু কোথায় গেল, তার নাম লিখবো খাতায়। আমি বলবো, পারো তো খুঁজে নাও। সে কি মজা হবে বলো তো? তারপর সে আমার মাথাটা টেনে আমাকে চুলের তলায় লুকিয়ে দিল। আমার দয়ালু দাদু 2 বছরের অনাথ মেয়েটির বিস্ময়কর চুলের বিশালতায় মুগ্ধ হয়ে তার নাম রেখেছিলেন জুলেখা, কেশবতী। সেই কেশবতীর চুলে প্রথম সুগন্ধ টের পেয়েছিলাম, যে সুগন্ধ অবশেষে এক বসন্তকালের বাগানে সন্ধ্যার অন্ধকারকে মাতিয়ে আমার তুচ্ছ একরত্তি জীবনের রন্ধ্র দিয়ে ঢুকে চোখ ফাটিয়ে বেরিয়ে গিয়েছিল শিশিরের ফোঁটার মতো, ভিজিয়ে দিয়েছিল রহস্যের নিষ্ঠুরতাগুলিকে। জুলির কাছেই পেয়েছিলাম স্বাধীনতার প্রথম সুঘ্রাণ। বলেছিলাম, আমাকে বড় হতে দাও। কিন্তু দৈত্যের মতো পরাক্রান্ত এক প্রাক্তন ডেপুটি প্রথমে কালুকে, পরে জুলিকে আমার জীবন থেকে মুছে দিলে আমি বাকি জীবনের জন্য একলা হয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনো অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্পের আপডেট জানার জন্য অডিও বুক বাই মেহেদি ফেসবুক পেজে জয়েন হয়ে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।